হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভিলেজ সলিডারিটি। হোয়াট ইজ ভিলেজ সলিডারিটি বা গ্রামীণ সংহতি বলতে কী বুঝি? দেখো, গ্রাম কি, গ্রামের কনসেপ্ট তোমাদের কাছে আছে। গ্রাম কি, গ্রাম সম্প্রদায় কি, যদি না থাকে তাহলে আগের ভিডিওটি দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। গ্রাম সম্প্রদায় কি? গ্রাম সম্প্রদায় হচ্ছে কিছু মানুষের সমষ্টি, এবং তাদের যে সমষ্টি বা তারা একটা জায়গায় থাকছে, তাদের মধ্যে একটা ইউনিটি আছে, সংহতি আছে। এই সংহতিটা কিসের ওপর বেস করে এসেছে বা সংহতি বলতে আমরা কী বুঝি, সেটাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। যারা প্রথমবারের জন্য এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখো। অল নোটিফিকেশানে বেল আইকনে ক্লিক করে রাখো, তাহলে কী হবে, যে কোনো ভিডিও পাবলিশড হলেই তোমাদের নোটিফিকেশান চলে যাবে। সেটা যদি তোমার কাছে মনে হয় যে এই টপিকটা আমার কাজে লাগবে, হেল্পফুল, তাহলে তোমরা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে। ওকে, তাহলে গ্রামীণ সংহতি কি? অনেক সমাজবিজ্ঞানীরা বলছেন পারস্পরিক আদান প্রদানের উপর নির্ভর করে সনাতন ভারতবর্ষে গ্রামীণ সংহতি গড়ে উঠেছিল। গ্রামের অভ্যন্তরে বিবিধ রকমের সামাজিক সাংস্কৃতিক কার্যকলাপ চলত এবং গ্রামবাসীদের জীবনে এই সাধাসিধে ধরনের উৎসব অনুষ্ঠান আমোদ প্রমোদ ছিল। বিভিন্ন ধর্মীয় সমাবেশ হতো, নানা ধরনের সাংস্কৃতিক ক্রিয়াকলাপ হতো, যা সনাতন ভারতবর্ষের গ্রামীণ জীবনে ঐক্য আর সংহতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাহলে কি কি? দেখো, বিভিন্ন রকমের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান, আমোদ প্রমোদ, উৎসব অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশ, এই সমস্ত কিছু কিন্তু এই সময় ভারতের গ্রামীণ সমাজে একটা ঐক্য ধরে রেখেছিল, অর্থাৎ মানুষের মধ্যে একটা ইউনিটি ধরে রেখেছিল। ওকে, তাহলে গ্রামীণ সংহতি কি? এটাই গ্রামীণ সংহতি। গ্রামের মানুষদের মধ্যে যে ইউনিটি, তাদের গ্রামের মানুষের জীবনের মধ্যে যে ঐক্য বা সংহতি, বিভিন্ন বিষয়ের ওপর বেস করে যে সংহতি বা ঐক্য টিকেছিল, সেটাকেই আমরা বলছি গ্রামীণ সংহতি। এবং সেটা কিন্তু বিভিন্ন কারণে আমরা দেখতে পেয়েছি সেগুলো ছিল। এবার আসছি যে গ্রামীণ সমাজে বসবাসকারী জাতিগুলি তাদের জীবনধারণের জন্য অন্যান্য জাতিগুলির উপর নির্ভর করতে হতো। তার ফলে কি, এখানে আমরা কি দেখছি? নির্ভরশীলতা। এই নির্ভরশীলতা কিসের উপর বেস করে এসছে? একটি জাত আরেকটি জাতের উপর যেহেতু নির্ভরশীল, কোনো জাতি এককভাবে স্বয়ংসম্পূর্ণ ছিল না, এককভাবে কেউ বাঁচতে পারতো না, তাদের মধ্যে স্বয়ংসম্পূর্ণতা নেই। হ্যাঁ, যেমন গ্রামগুলো স্বয়ংসম্পূর্ণতা ছিল, কোনো জাতের কিন্তু স্বয়ংসম্পূর্ণতা নেই। হ্যাঁ, একটা জাত আরেকটা জাতের উপর নির্ভর ছিল, তার ফলে কিন্তু নির্ভরশীলতা দেখা গেছে। আর এই নির্ভরশীলতাই কিন্তু এই সময় ঐক্য ধরে রেখেছিল। বিভিন্ন জাতি পারস্পরিক সহযোগিতা সংহতির ভিত্তিতে দৈনন্দিন জীবন অতিবাহিত করত। তাহলে পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক সংহতি দেখা দিয়েছিল, সেটাই তো অ্যাকচুয়ালি ইউনিটি ধরে রেখেছে। ওকে, এ প্রসঙ্গে আমরা সেলভাঙ্কারের বক্তব্য উদ্ধৃত করতে পারি। এরা একদিকে বিবিধ প্রকার যৌথ বাধা নিষেধ দ্বারা নিয়ন্ত্রিত হতো, আবার অন্যদিকে যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত বিবিধ প্রকার সুযোগ সুবিধা পাবার এরা আবার অধিকারীও ছিল। সনাতন ভারতের গ্রাম সমাজে কৃষক ছাড়া মুচি, কামার, কুমোর, ছুতোর, ধোপা, তেলি নাপিত ও অন্যান্য কারিগররা বসবাস করত। তারা সবাই গ্রামের জনসাধারণের প্রয়োজনের কথা মাথায় রেখেই উৎপাদন করত। তাহলে ইউনিটটা বুঝতে পারছো তো, যে গ্রামের মানুষের কী প্রয়োজন তার উপর বেস করে কিন্তু তারা উৎপাদন করত। গ্রামগুলির উৎপাদনের ব্যাপারে মোটামুটি তারা স্বনির্ভর ছিল বলা চলে। গ্রামের প্রয়োজনের বাইরে বাড়তি উৎপাদনের চেষ্টা দেখাতো না, কারণ এতে কারোর কোনো লাভ ছিল না। বিশেষ করে কৃষকদের ক্ষেত্রে বাড়তি ফসল দেখে রাজস্ব আদায়কারীরা বেশি অংশ দাবি করবে, এই আশঙ্কায় শুধুমাত্র গ্রামের প্রয়োজনকেই তারা বেশি লক্ষ্য ধার্য করতো বা লক্ষ্যমাত্রা হিসেবে রাখতো, যে গ্রামের যতটুকু প্রয়োজন ততটুকুই করব। তার বাইরে করলে কী হবে? বাড়তি ফসল দেখে রাজস্ব আদায়কারীরা বেশি অংশ রাজস্ব চাইবে, যে প্রচুর ফসল হয়েছে, তোমার রাজস্ব বেশি দিতে হবে। ওকে, তাহলে এই যে আঞ্চলিক, তাহলে একটা গ্রামের প্রয়োজনের উপর বেস করে আমরা দেখছি যে এই পার্টটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে একই আঞ্চলিক ভূখণ্ডে দীর্ঘদিন বসবাস করার ফলে মানুষের একটা গ্রাম ভিত্তিক আত্মপরিচয় গড়ে ওঠে। যে বললাম, গ্রামের শুরুতে, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে গ্রামের শুরুতে একদম
গ্রামের সূচনা মানে গ্রামের একদম প্রথম দিকে যদি আমরা দেখি যে প্রথম দিক থেকে যদি আমরা কাউকে কোনো একটা মানুষের নাম জিজ্ঞাসা করে বলি যে এই ভদ্রলোকের বাড়ি কোথায় বা কোন দিক দিয়ে যাব, তাহলে কিন্তু খুব সহজেই আমরা সেই অ্যাড্রেসটা পেয়ে যাব। একটা মানুষ কিন্তু প্রত্যেকটা গ্রামের প্রতিটা মানুষকে সে চেনে। নিজেদের গ্রাম সম্পর্কে একটা আমরাবোধ তৈরি হতো, গ্রামের বিভিন্ন বিষয়ে গ্রামবাসীদের মনে গর্ববোধ থাকতো, নিজেদের গ্রাম সম্পর্কে চেতনা গ্রাম সংহতি বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। টনিসদের জেমেনশ্যাফট আর জেসেলশ্যাফট সম্পর্কিত তত্ত্ব আমরা এ প্রসঙ্গে উল্লেখ করতে পারি। 19বিংশ শতাব্দীর শেষের দিকে ইউরোপে সম্প্রদায় ভিত্তিক গ্রাম সমাজের আধিক্য আমরা বেশি দেখতে পেয়েছি এবং টনিস যাকে বলছেন জেমেনশ্যাফট আর গ্রাম সম্প্রদায়গুলি ছিল ক্ষুদ্র ক্ষুদ্র, এখানে দীর্ঘদিন একসঙ্গে বসবাস করার ফলে তাদের সম্পর্ক ছিল খুব ঘনিষ্ঠ, যেহেতু ছোট ছোট, তার ফলে কি পাশাপাশি তারা বসবাস করতে করতে সম্পর্ক খুব ঘনিষ্ঠ হয়। জীবনের সঠিক প্রয়োজন মেটানোই ছিল এই সম্প্রদায় ভিত্তিক বসবাসের মূল উদ্দেশ্য। একই ধরনের জীবনধারায় অংশগ্রহণের ফলে এদের মধ্যে শক্তিশালী গ্রামীণ সংহতি গড়ে উঠত। অধিবাসীরা মনে করত নিজেদের গ্রাম সম্পর্কে গর্ববোধ ছিল, যদিও পরবর্তী সময়ে ইউরোপের শিল্পের অগ্রগতির সাথে সাথে এই ধরনের জেমেনশ্যাফটগুলি দুর্বল হতে থাকে। সহজ সরল কৃষি ও গ্রামীণ শিল্পের ঐক্য নষ্ট হতে থাকে। দেখো কি হচ্ছে, ধীরে ধীরে এগুলো হচ্ছে ধীরে ধীরে, এবং গ্রামগুলি সমিতি ভিত্তিক অর্থাৎ গেসেলশ্যাফটে রূপান্তরিত হতে থাকে। সনাতন ভারতবর্ষে গ্রাম সমাজগুলির ক্ষেত্রে আমরা টনিস উল্লেখিত জেমেনশ্যাফটের বৈশিষ্ট্যগুলি দেখতে পাই এবং এক্ষেত্রে গ্রামবাসীর মধ্যে সমষ্টিগত চেতনাবোধের অস্তিত্ব লক্ষ্য করা যায়, যা গ্রামীণ সংহতি তৈরি করে। আর গ্রামীণ সংহতি মানেই তো মানুষের মধ্যে ঐক্য। সেটা কখন থাকবে? যখন একে অপরের ওপর নির্ভরশীল থাকবে, একজনের সঙ্গে আরেকটা ব্যক্তির যখন সিমিলারিটিস থাকবে, সেটা ঐতিহ্যের দিক থেকে হোক, ধর্মের দিক থেকে হোক। যেমন গ্রামের উৎসব অনুষ্ঠান, পালা পার্বণ আয়োজনে অংশগ্রহণে এই সংহতিবোধ পরিলক্ষিত হয়। গ্রামবাসীরা মানে এই সময় আমরা দেখি না সমস্ত গ্রামবাসী একসঙ্গে চলে আসে, গ্রামবাসীরা সমবেতভাবে এই গ্রামীণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। গ্রামীণ মূল্যবোধ, রীতিনীতি, কথোপকরণ প্রভৃতি অভিন্ন প্রকৃতির হয়ে থাকে এবং গ্রামের অধিবাসীদের মধ্যে প্রাথমিক আনুষ্ঠানিক সম্পর্ক বিদ্যমান থাকে। গ্রামের অধিবাসীরাই প্রত্যেককে পারিবারিকভাবে চেনে ও জানে, ওকে, কারণ তাদের মধ্যে ইউনিটি। এটাই সংহতি কিন্তু এই সেন্সেই আমরা বলছি। সনাতনী কৃষি ও গ্রামীণ কৃষি ভিত্তিক শিল্পের মিলনের উপর ভিত্তি করে প্রাচীন ভারতের গ্রামগুলি স্বনির্ভর হতো পরস্পর। তাহলে কি সনাতনী কৃষি আর গ্রামীণ কৃষি এই দুটি বিষয়ের উপর ভিত্তি করে শিল্পের মিলনে, মানে দুটি বিষয়ের উপর ভিত্তি করে যে শিল্প, সেই শিল্পের মিলনের উপর ভিত্তি করে আমরা ভারতের গ্রামগুলিকে স্বনির্ভর হতে দেখেছি এবং পরস্পর নির্ভরশীলতার ভিত্তিতেই সনাতন ভারতবর্ষের গ্রামগুলিতে কৃষি ও শিল্পের জন্য শ্রম যৌথভাবে নিয়োজিত হতো, যৌথভাবে দিত, মানে একত্রিত হয়ে। গ্রামীণ সংহতির পেছনে গ্রামের এই অর্থ সামাজিক প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, ওকে। এবং লাস্টলি আমরা বলতে পারি যে সনাতন ভারতবর্ষের আর্থসামাজিকভাবে স্থবির পরস্পর বিচ্ছিন্ন গ্রামগুলি স্বতন্ত্র এককে পরিণত ছিল। স্বতন্ত্র মানে সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্যযুক্ত, ওকে। নিজ কক্ষপথে আপন গতিতে আবর্তিত হতো। এর ফলে বিভিন্ন গ্রামের মধ্যে আমরা ওরা বোধ তৈরি হয়। এরই ভিত্তিতে সনাতন ভারতবর্ষে আমরা গ্রামীণ সংহতি শক্তিশালী হতে দেখি। গ্রামীণ সংহতি ধীরে ধীরে একটা শক্তিশালী হয় এবং সেটা কিন্তু একটা গ্রামের স্থায়িত্ব বজায় রেখেছে। কারণ একটা গ্রামে যদি ঐক্য না থাকে তাহলে সেই গ্রামের স্থায়িত্ব বজায় থাকে না। এখানে গ্রামের স্থায়িত্ব বজায় রাখতেও কিন্তু সাহায্য করেছে এই গ্রামীণ ঐতিহ্য বা গ্রামীণ ট্র্যাডিশন বা ভিলেজ সলিডারিটি। তাহলে আমরা কি বলবো, যে এক কথায় বলতে গেলে যে আমরা
আজকের এই ভিডিওতে কি জানলাম, ওভারঅল যদি জিস্ট বলি, যে গ্রামীণ সংহতি অর্থাৎ গ্রামের মানুষদের মধ্যে যে সংহতি বা যে ঐক্য, সেই ঐক্য কীভাবে তৈরি হয়েছে, কোন কোন বিষয়ের ওপর বেস করে তৈরি হয়েছে, এবং সেই ঐক্য গ্রামের জন্য কেন গুরুত্বপূর্ণ, এই সমস্ত বিষয়টাই কিন্তু আমরা আজকের বিষয়ে জানলাম। আশা করছি তোমরা এটাকে বুঝতে পেরেছো। যদি বিষয়টি বুঝতে পারো বা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক এবং কমেন্ট করে জানিও যে ভিডিওটি থেকে তোমরা বুঝতে পেরেছো বা ভালো লেগেছে। এবং তোমাদের প্রত্যেকের কলেজ গ্রুপ রয়েছে, সেই কলেজ গ্রুপে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।